পুলিশ তারা গায়েবী মামলা করছে, গায়েবী বাদী হচ্ছে, গায়েবী সাক্ষ্য সংগ্রহ করছে এবং তারা চার্জশিট দিচ্ছে। কিন্তু যে আদালত এটা বিচার করছে, আদালত যখন দুই পক্ষের যখন বক্তব্য শোনে, তখন কিন্তু আদালত কিন্তু এটা বুঝতে পারে যে এটি গায়েবী মামলা, গায়েবী সাক্ষী, গায়েবী বাদী। তারপরেও কিন্তু আমার আদালত কিন্তু এই সমস্ত মামলায় কিন্তু সাজা প্রদান করেছে। আপনার কর্নেল হক খেয়াল আছে 28 অক্টোবর চিফ জাস্টিসের বাসার যখন ভাঙচুর করা হলো এবং একজন পুলিশ কনস্টেবল হত্যা করা হলো, তখন কিন্তু ফখরুল সাহেব, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরুকে আটক করা হয়েছিল এবং তাদের জামিন রিফিউজ করা হয়েছিল এবং আমি খুব কষ্ট পেয়েছিলাম একজন আইনজীবী হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমি কষ্ট পেয়েছিলাম। তাদের জামিনটা রিফিউজ করা হয়েছিল এবং জামিনে যে দুইজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্টের দুজন বিজ্ঞ বিচারপতি জামিনটা রিফিউজ করেছিল, তিনারা গ্রাউন্ডে লিখেছিলেন যে মির্জা ফখরুল সাহেব গত 2 বছর ভোটের অধিকারের যে আন্দোলন করছে, এটি প্রকারান্তরে উনি দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে এবং এটি বলে আরো অনেকগুলো কমেন্টস করেছিলেন। কিন্তু আমার বক্তব্য তো যেখানে 95% জনগণ দেখেছে এবং দেখেছিল যে মির্জা ফখরুল সাহেব ভোটের অধিকারের জন্য তিনি আন্দোলন করে যাচ্ছেন গত 16 বছর ধরে, এবং আমার বিজ্ঞ বিচারপতি উনি মন্তব্য করলেন এবং জামিনটা রিফিউজ করলেন এই গ্রাউন্ডে তিনি নাকি 2 বছর ভোটের অধিকারের যে আন্দোলন করছেন তিনি নাকি দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন। কর্নেল হক, আপনি বলেন এই যে 28 অক্টোবর 2023-এর আগে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত সমাবেশ করা হয়েছিল, আপনি কি কোনো সমাবেশে কি আপনি বিএনপির পক্ষ থেকে আপনি কি সন্ত্রাস বা অগ্নিসংযোগ বা কোনো কিছু কি আপনি দেখেছিলেন? দেখেন নাই। তাহলে এই যে দুইজন বিজ্ঞ বিচারপতি ওনারা কোন চশমা দিয়ে দেখলেন এবং তাদেরকে জামিন রিফিউজ করলেন? এই যে হাইকোর্ট থেকে যখন এইভাবে জামিন রিফিউজ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে যখন রিমান্ড চাওয়া হয়, তখন আদালত যখন ওই যে রিমান্ড দেয়, তখন কিন্তু পুলিশ মনে করে আমাকে তারও দানব হতে হবে এবং পুলিশকে দানব হতে সহায়তা করেন। আমার রাজনৈতিক নেতৃত্ব যখন তার ইলেকশনের বৈধতা পাবার জন্য যখন 28 অক্টোবর এবং ইলেকশনের মাঝামাঝি সময় যখন ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করা হলো, যখন ট্রেনের স্লিপার পুড়িয়ে দেওয়া হলো, যখন পুলিশ হত্যা করা হলো, এটি কিন্তু রাজনৈতিক নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বের প্রশ্রয়ে কিন্তু ঘটনাগুলো ঘটেছে। তার মানে এই যে পুলিশকে যে দানব করা হচ্ছে, পুলিশ কিন্তু একা দানব হয়ে ওঠে না। আমি কিন্তু কর্নেল হক আপনাকে কিন্তু আমি বলেছি, আপনার চ্যানেলে বলেছি, অন্যান্য চ্যানেলে বলেছি, জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট 1850 সেকশন 1 এবং আমাদের সিআরপিসি অ্যাক্ট 197, এখানে কিন্তু স্পষ্ট বলা আছে বিচার বিভাগীয় কর্মকর্তা ইনক্লুডিং হাইকোর্ট জাজ, ইনক্লুডিং চিফ জাস্টিস, ওনাদেরকে বলা হচ্ছে যে আপনি বিচার করার ক্ষেত্রে স্বাধীন দুই ক্ষেত্রে। আপনি যদি সরল বিশ্বাসে যদি আপনি আপনার বিচার কার্য যদি প্রোনাউন্স করেন এবং আপনি যদি গুড মাইন্ড এবং গুড ইন্টেনশন, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে যদি আপনি কোনো বিচার কার্য পরিচালনা করেন, দেন ইউ আর ইমিউন। কিন্তু আপনি যখন গায়েবী মামলায় যখন আপনি সাজা প্রদান করছেন, আপনি যেখানে বেগম জিয়ার কোনো দুর্নীতি দেওয়া হয় নাই, তার একটা প্রসিডিউরাল জাস্ট টাকাটা এক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় ছিল, এই ডেভিয়েশনের কারণে আপনি তাকে 5 বছরের সাজা দিলেন এবং হাইকোর্টের বিজ্ঞ বিচারপতি এসে 10 বছর সাজা দিলেন এবং যে বিচারপতি বা যে বিচারক 5 বছরের সাজা দিয়েছিলেন উনি কিন্তু পরবর্তীতে হাইকোর্টের জাজ হয়েছে। এটাতে করাতে আমার কি হচ্ছে, পুলিশ আরো বেশি উৎসাহিত হয়েছে এবং পুলিশ দানব থেকে আরো দানব হয়েছে। আপনি দেখেন কর্নেল হক, আমরা কিন্তু আসল জায়গায় আমরা হাত দেই না, আমরা শুধু আলোচনা করি এবং প্রসিডিউর নিয়ে আলোচনা করি। আপনি দেখেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যে আইনটা পাশ করেছিলেন স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, সেখানে সেকশন 2 তে বলা ছিল প্রি জুডিশিয়াল অ্যাক্ট, এবং প্রি জুডিশিয়াল অ্যাক্টের ওখানে 6টা বা 7টা ইনগ্রেডিয়েন্ট ছিল, যে কারণ দেখিয়ে আপনি যে কোনো মানুষকে বিনা বিচারে আপনি 180 দিন আটক রাখতে পারবেন। এবং সেখানে সংবিধানের আর্টিকেল 33 সাব ক্লজ 4 কে লঙ্ঘন করে এটি কিন্তু করা হয়েছিল। এখনো পর্যন্ত অদ্যাবধি আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের এত বিজ্ঞ আইনজীবী তারা কিন্তু এই বিষয়টা কিন্তু আদালতে কখনো চ্যালেঞ্জ করে নাই। ইভেন আমাদের আদালতের পক্ষ থেকে বা আদালতের বিজ্ঞ বিচারপতিরা সুমোটো ভাবেও কিন্তু এটা বলতে পারেন যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 যেভাবে অপোজিশন রাজনৈতিক নেতাদেরকে ডিটেনশন দেওয়া হতো, আমি ব্যক্তিগতভাবে এসপি থাকা অবস্থায় রাজনৈতিক নেতৃত্বের আদেশ শুনে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দদের কিন্তু ডিটেনশন কিন্তু দিয়েছি এবং দেওয়া লেগেছে।
এবং ক্ষেত্র বিশেষে এটি কিন্তু 180 দিন নয়, 180 দিনের পরে আবার অ্যাডভাইজারি বোর্ড গঠন করা হয়, একজন হাইকোর্টের বিচারপতি সমন্বয়ে একটা কমিটি করা হয়। উনি আবার চাইলে আবার আরো 100 দিন বাড়াতে পারেন, আবার চাইলে উনি আরো 100 দিন বাড়াতে পারেন। তার মানে আপনার যত খুশি রাজনৈতিক নেতৃত্ব আপনার 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত বাড়াতে পারবেন। এটা দেখেন 1974, এটি হচ্ছে 2024। গত 50 বছরের আমাদের এত ভ্যাটান লয়ার, আমাদের ভ্যাটান বিচারক বা বিচারপতি, চিফ জাস্টিস, তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু কোনো কথা বলা হয় না। আরেকটি কথা দেখেন, 2004 সালে যখন ক্রস ফায়ার আসলো, ক্রস ফায়ার তো আসলে হত্যাকাণ্ড, দিস ইজ এ জুডিশিয়াল কিলিং। আপনি 2004 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত ক্রস ফায়ার বা ক্রস ফায়ারের নাটক সাজিয়ে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে, আমাদের আদালত থেকে বা আমাদের বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে কোন প্রকার প্রতিবাদ বা কোন প্রকার রিট কি করা হয়েছে? ইভেন আমাদের হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশন থেকে সুমোটো আমাদের সংবিধানের 102 অনুসারে তারা কিন্তু এটা রিট নিয়ে এটা কিন্তু তারা একটা ব্যাখ্যা চাইতে পারে এবং তারা একটা রুল ইস্যু করে এটার কিন্তু একটা ব্যাখ্যা দিয়ে ক্রস ফায়ারের কিন্তু একটা ইতি টানতে পারে। ওনারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু আনেন নাই। আমাদের সমস্যাগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং এই সিস্টেমটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। আপনি দেখেন 2008 সালে কর্নেল হক যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা অসাংবিধানিক ইলেকশন ছিল, নির্বাচন ছিল। কারণ ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদ ছিল 90 দিন। সংবিধানের আর্টিকেল 58B এবং সংবিধানের 123 অনুসারে ওইটার মেয়াদ ছিল 90 দিন। ওটা যে মুহূর্তে 2 বছর হয়ে গিয়েছে সেটি কিন্তু অসাংবিধানিক হয়ে গিয়েছে। যদিও মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে একটা রেফারেন্স নিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ইলেকশন কমিশনকে বলেছিলেন যে ইলেকশন সুষ্ঠুভাবে করতে কতদিন সময় লাগবে আপনাদের। তারা বলেছিল যে আমাদের ভোটার আইডি কার্ড করতে 2 বছর লাগবে, 2 বছরে আমরা ইলেকশন একটা সুষ্ঠু ইলেকশন করতে পারবো। ভালো কথা, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন 2 বছরের সময় দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কোনো সংবিধানের অ্যামেন্ডমেন্ট দেওয়ার ক্ষমতা রাখে না। আই রিপিট, সুপ্রিম কোর্ট সংবিধানের অ্যামেন্ডমেন্ট দেওয়ার ক্ষমতা রাখে না। শেখ হাসিনা পাওয়ারে আসার পরে জেনারেল মঈনের সাথে আতাত করে যে শেখ হাসিনা বলেছিল যে আমাকে যদি 2/3 মেজরিটি দেওয়া হয়, যেটা আমাদের অ্যাডভোকেট মহসিন রশিদ বলেছে যে আমাকে যদি 2/3 মেজরিটি এনশিওর করা হয় তাহলে তোমার এই 2 বছরের অসাংবিধানিক ক্ষমতাকে বৈধতা দিব। কিন্তু শেখ হাসিনা কিন্তু বৈধতা দেয় নাই। এই বিষয়টা নিয়ে কি আমার বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা কি কথা বলেছে? এই বিষয়টা নিয়ে কি আমার আদালতের বিজ্ঞ বিচারপতিরা কথা বলেছে? শেখ হাসিনা কিন্তু গত 16 বছরে এই 2 বছরের ক্ষমতাটাকে কিন্তু এখনো পর্যন্ত সংবিধানের অ্যামেন্ডমেন্ট এনে লিগালিটি দেয় নাই। আপনি আসেন 2014 সালে যে একতরফা নির্বাচন হলো, একতরফা নির্বাচনে যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 65 সাবক্লজ 2 এর স্পষ্ট লঙ্ঘন যে এবং সংবিধানের আর্টিকেল 65 সাবক্লজ 2 তে বলা হচ্ছে আপনার ভোটটা হতে হবে ডাইরেক্ট ভোট, কিন্তু ডাইরেক্ট ভোট ছাড়া আপনি 153টা আপনার আসন বিনা ভোটে নির্বাচিত হয়ে ইলেকশনের আগে সরকার গঠন হয়ে গেল। দুঃখের বিষয়, কর্নেল হক এই বিষয়টা নিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার হাইকোর্টে রিট করেছিলেন। সুন্দর করে আমার বিজ্ঞ আদালত নাকি বলেছে এটা নাকি সংবিধান সম্মত হয়েছে। মানে এটা তো যিনি আইনের যা ন্যূনতম জ্ঞান আছে, যে সংবিধানের 65 সাবক্লজ 2 তে যেখানে বলা হচ্ছে ভোট হতে হবে ডাইরেক্ট ভোটে, প্রত্যক্ষ ভোটে, সেখানে 153 জন আউট অফ 300 ভোট দিতে আসে নাই। সেখানে আমার আদালত বলেছে নাকি এটা সংবিধান সম্মত হয়েছে। 2018 সালে যে নির্বাচন আপনি আসেন, সেখানে দিনের ভোট রাতে হয়েছে, সেটি আমার জনগণ দেখেছে, বিশ্ববাসী দেখেছে। সেখানে আমাদের সংবিধানের আর্টিকেল 7A(1)(b) এর স্পষ্ট লঙ্ঘন হয়েছে। ওই সময়ের সেনাপ্রধান, পুলিশ প্রধান, ইলেকশন কমিশনার, ক্যাবিনেট সেক্রেটারি, ফরেন সেক্রেটারি এবং সংশ্লিষ্ট যারা ইলেকশনের সাথে জড়িত ছিল তারা কিন্তু স্পষ্ট সংবিধানের আর্টিকেল 7A(1)(b) লঙ্ঘন করেছে। কারণ সংবিধানের আর্টিকেল 7A(1)(b) এ কি বলা আছে? এখানে বলা হচ্ছে যে আপনার যদি এমন কোনো আচরণ যদি জনগণের সংবিধানের প্রতি অনাস্থা সৃষ্টি হয় তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে এবং আপনার সাজা সর্বোচ্চ সাজা হবে। তাহলে 2018 সালে আজিজ সাহেব যে কাজটি করেছিলেন, জেনারেল আজিজ সাহেব যে কাজটি করেছিলেন, আমার পুলিশের আইজি সাহেব ডক্টর জাভেদ পাটোয়ারি যে কাজটি করেছিলেন, ওই সময় ইলেকশন কমিশনার যে কাজটি করেছিলেন, এটি কিন্তু স্পষ্ট সংবিধানের আর্টিকেল 7A(1)(b) এর কিন্তু লঙ্ঘন। কিন্তু এটি নিয়েও কিন্তু আমাদের আদালতে সিনিয়র বিজ্ঞ আইনজীবীরা যারা ভ্যাটার্ন লয়ার এবং তারা সংবিধান বিশেষজ্ঞ, তারা কি এই বিষয়টা নিয়ে কি কখনো কথা বলেছে? বলে নাই। আমার কি আদালত কি কথা বলেছে?
বলে নাই। আপনার 2024 সালেও কিন্তু একই অবস্থা। এখন আমাদের যেটা অ্যাডভোকেট অ্যাডভোকেট যে কথাটি বললেন এবং উনি ৩ জন প্রধান বিচারপতির নাম বললেন, খায়রুল হক, ওবায়দুল হাসান এবং আনিসুল হক হলো আইনমন্ত্রী। দেখেন, খায়রুল হক 2011 সালে উনি কেয়ারটেকার বা ত্রয়োদশ সংশোধনী বাতিল করলেন, শর্ট জাজমেন্ট দিলেন এবং শর্ট জাজমেন্ট উনি 3টা ডাইরেকশন দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আরো 2টা নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হতে পারে। আরেকটি ডাইরেকশন উনি দিয়েছিলেন যে ইলেকশন হবার 42 দিন আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আরেকটি ডাইরেকশন উনি দিয়েছিলেন যে পার্লামেন্ট যদি চায় তাহলে এখানে বিচারপতিদের ইনভলভমেন্টটা তারা এটা বাতিল করতে পারে বা অ্যাভয়েড করতে পারে। এই ধরনের 3টি ডাইরেকশন দিয়েছিলেন উনি। কিন্তু 18 মাস পরে এই 3 ডাইরেকশনকে অমিট করে উনি কিন্তু শর্ট জাজমেন্ট পরিবর্তন করে কিন্তু উনি পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছেন 18 মাস পরে। এটি কিন্তু আমাদের আইনের স্পষ্ট লঙ্ঘন। সিআরপিসি 369 এবং আমাদের সিপিসি 152-তে স্পষ্ট বলা হচ্ছে, আপনি যদি কোনো জাজমেন্ট প্রনাউন্স করেন, দ্যাট জাজমেন্ট ক্যান নট বি চেঞ্জ আদার দ্যান দ্য ক্লারিক্যাল মিস্টেক। আমার কি বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা তারা কি কোনোবার এই একটি বিষয়ে কথা বলেছে? আমার কি আদালতের বিজ্ঞ বিচারপতিরা কি কথা বলেছে? আমার যে অপোজিশন পার্টির যারা আইনজীবী তারাও কি এই বিষয়টা নাকি কথা বলেছে? বলে নাই। এরপরে আপনার আসেন 2024 সালেও কিন্তু একই অবস্থা। আপনি আসেন আপনার 111 সময় আমি জেলার এসপি ছিলাম, 3টি জেলার এসপি ছিলাম এবং সেপারেশন অফ জুডিশিয়ারি যখন হলো এই প্রক্রিয়ার সাথে আমি কোনো না কোনো ভাবে ইনডাইরেক্টলি ইনভলভ ছিলাম। ভালো কথা, মন্দের ভালো যে 111 সরকারের একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল, জুডিশিয়ারিটাকে আলাদা করে দিতে পেরেছিল এক্সিকিউটিভ থেকে। এক্সিকিউটিভ বলতে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে। কর্নেল হক, ভার্চুয়ালি কি জুডিশিয়ারি কি আলাদা হয়েছে? জুডিশিয়ারি কিন্তু কোনো আলাদা হয় নাই, কারণ তখন জুডিশিয়ারির পক্ষ থেকে অজুহাত শো করা হয়েছিল যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যেহেতু তারা এক্সিকিউটিভের পার্ট, ওনাদের কাছে যদি বিচার কার্য দেওয়া হয় তাহলে জনগণ সুষ্ঠু বিচার পাবে না। এই অজুহাতে আপনারা জুডিশিয়ারিটা সেপারেট করলেন, কিন্তু আপনারা 16 বছরে বিচার বিভাগীয় কর্মকর্তারা বা বিচারকরা আপনারা কি করেছেন? বরং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যে কাজটি করতেন তার থেকে আপনারা 10 গুণ বেশি সরকারের ফরমাইশি ফরমাইশির আদেশ আপনারা পালন করেছেন। সবচেয়ে বড় কথা, জুডিশিয়ারি কিন্তু ভার্চুয়ালি কোনো আলাদা হয় না। আমি আপনার মাধ্যমে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনি তখন কিন্তু বলা হয়েছিল যে জুডিশিয়ারি আইন মন্ত্রণালয় 2 ভাগ হবে, একটা হবে বিচার বিভাগ, আরেকটি হবে সংসদ ও পার্লামেন্ট অ্যাফেয়ার্স। এটি কিন্তু করা হয় নাই। তখন বলা হয়েছিল 2টি মন্ত্রণালয় করা হবে, 2 জন মন্ত্রী থাকবে, 2টা সচিব থাকবে। কেন করা হয় নাই হচ্ছে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসলো তখন মনে করলো এটা যদি আলাদা করা হয় তাহলে বিচার বিভাগকে কন্ট্রোলে রাখা যাবে না। আপনি দেখেন ডিস্ট্রিক্ট জাজের এখনো পর্যন্ত পোস্টিং পদায়ন এখনো কিন্তু আইন মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে হয়। ভার্চুয়ালি সুপারিশ বলা হলেও আলটিমেটলি আইন মন্ত্রণালয়ের অনুমতি ক্রমেই কিন্তু হয়। যদিও আইন মন্ত্রণালয় থেকে যে সুপারিশটা পাঠানো হয় সেই সুপারিশটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে জিএ কমিটি আছে, জিএ কমিটি থেকে অ্যাপ্রুভাল হয়। কিন্তু সাধারণত আমরা গত 16 বছরে দেখেছি আইন মন্ত্রণালয় থেকে যেগুলো গিয়েছে সেইগুলোই কিন্তু জিএ কমিটি থেকে অ্যাপ্রুভাল হয়েছে। আমরা কিন্তু দেখেছি সম্ভবত পিরোজপুর বা ভোলা একজন ডিস্ট্রিক্ট জাজ একজন এমপি কে জামিন না দিয়ে তাকে জেলে পাঠানোর পরিপ্রেক্ষিতে 2 ঘন্টার ভিতর তাকে ওখান থেকে বদলি করা হয় এবং তাকে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে দায়িত্ব দিয়ে স্টেশন ত্যাগ করতে বলা হয়। তাহলে আমার আইন মন্ত্রণালয় থেকে ফাইলটা এত স্পিডে আপনার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে গেল, জিও কমিটির কাছে গেল, জিও কমিটি মিটিং বসাইলো এবং 2 ঘন্টার ভিতর আদেশ হয়ে গেল। এটা কিন্তু আসলে আক্ষরিক অর্থে এই যে জুডিশিয়ারি, এটা কিন্তু সেপারেশন কিন্তু হয় না। আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আমি উদ্দেশ্য করে বলছি যে আপনি আক্ষরিক অর্থে 111 যে উদ্যোগটা নেওয়া হয়েছিল আক্ষরিক অর্থে জুডিশিয়ারি সেপারেট বলতে যেটা বোঝায় সেটি আপনি সেপারেশন করবেন এবং করার উদ্যোগ নেবেন, কারণ এটা একটা বিপ্লবী সরকার, গণতান্ত্রিক সরকার। জনগণের কিন্তু আপনাদের কাছে চাপ অনেক বেশি, আশা অনেক বেশি।